দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঈদ স্পেশাল স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন সবসময় এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমাদের এই স্পেশাল অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি 4 জন বিশেষ অতিথিকে। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথিগণের সাথে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এছাড়াও আছেন ডাক্তার কামরুন নাহার, সহকারী অধ্যাপক, গাইনি অনকোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরও আছেন ডাক্তার এম.এ. হালিম খান, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও আছেন শায়লা সাবরিন, চিফ ডায়েটিশিয়ান, ডায়েটিক্স অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট, আজগর আলী হাসপাতাল, ঢাকা। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো, স্যার এবারে ঈদটি আপনার কেমন কেটেছে এবং আসলে আপনি কিভাবে সময় কাটিয়েছেন? কোরবানির ঈদে সবচেয়ে বেশি আনন্দ যেটা থাকে সেটা হচ্ছে গিয়া যে আমার যে 8 বছর বয়সী যে ছেলে, তার গরু কেনার পরে এবং গরু কেনার আগে এবং পরে যে তার গরু সংক্রান্ত অসংখ্য হাজারো প্রশ্ন, তার জবাব দেওয়া, তার উত্তেজনা, সেটা দেখতে পারা এক অবিশ্বাস্য আনন্দ। এবং এই গরু জবাহ করার পরে, কোরবানি করার পর সেই গরু কি হলো তার জবাব দেওয়া এক আনন্দের ব্যাপার। এর পাশাপাশি একজন মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে আমাকে কিন্তু হাসপাতালেও এই ছুটির সময়েও আমাকে হাসপাতালে যেতে হয়েছে এবং হাসপাতালে যে রোগীদের ভালো মন্দ দেখা, রোগীদের চিকিৎসার বিষয়গুলোও কিন্তু আমাদেরকে তদারকি করতে হয়েছে। সুতরাং এটাও আসলে আমাদের আনন্দেরই একটা অংশ। আমরা এটাকে আমাদের নিজেদের কর্তব্যের অংশ বলেই আমরা মনে করি। রোগীরাও আমাদেরই অংশ। তারাও অপেক্ষায় থাকে যে স্যার আসবেন, স্যার এসে আমাদের একটু দেখে যাবেন, তারাও এই অপেক্ষায় থাকে। সুতরাং আমরা সেই কাজটা বরাবরের মতোই করি এবং আমি মনে করি এতে করে আসলে সার্বিকভাবে রোগীদেরও একটা মানসিক প্রশান্তি হয় এবং আমরাও আসলে প্রশান্তি বোধ করি। ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম আপনার এবারের ঈদটি আসলে কেমন কেটেছে? কোরবানি ঈদ মহিলাদের জন্য একটা অনেক কষ্টের। আমি যদিও ডাক্তার কিন্তু তার মধ্যে তো আমাকে ফ্যামিলি সামলাতে হয়, মাংস কাটাকাটি, ধোয়াধুয়ি, রান্নাবান্নি সবকিছু মিলে অনেক পরিশ্রম যায়। আমার যেমন যায়, আমার মনে হয় এটা মনে হয় প্রতিটা মহিলারই যায়। হ্যাঁ, আনন্দ, এটা আনন্দও লাগে যে কাজ করতে, সবার জন্য করছি, হাজবেন্ডের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য কাজ করছি, রান্না করছি এবং এতে অনেক পরিশ্রম চায় আমাদের। আবার তার থেকে আরেকটা পরিশ্রম থাকে, মানে থাকে যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে ফোন করে যে আজকে আমার এই সমস্যা হয়েছে, আমি কি করব। যেমন মা, খালা, চাচি, তারা বিভিন্ন ধরনের সমস্যা ভোগেন এই সময়ে। কাজ করতে করতে তারা কেউ ডিহাইড্রেশনে ভুগছে, কেউ পাতলা পায়খানা হচ্ছে, তাদেরও কিছুটা সময় সমাধান দিতে হচ্ছে, তার মধ্যে নিজের কাজও করতে হচ্ছে। সবকিছু মিলে ভালোই কেটেছে ঈদ এবার। স্যার আপনি কিভাবে কাটিয়েছেন? ঈদ মানেই তো আনন্দ, তো আনন্দের পাশাপাশি আমরা ডাক্তার হিসেবে আসলে আমাদের অ্যাবসলিউট ছুটি বলে কিছু নাই। আমাদের ফোন খোলা থাকে, হোয়াটসঅ্যাপে অনেক ইনফরমেশন চলে আসে রোগীদের কাছ থেকে। ম্যাডাম যেটা বলছিলেন যে কি করব, সুগার অনেক বেড়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্নের আসলে জবাব দিতে হয়। এছাড়া ঈদ আমি সাধারণত গ্রামে কাটাই, অনেক মানুষ আসে, তাদের সাথে সময় কাটালে দেখা যায় মন ভালো থাকে। কারণ ডাক্তারি পেশাটা আপনি জানেন যে এটা খুব স্ট্রেসফুল একটা জব, সবসময় একটা টেন্স সিচুয়েশনে আমাদের থাকতে হয়। তো এটা কমপ্লিট একটা রিল্যাক্সেশনের টাইমে ঈদের যে ছুটিটা, এবছর অনেক দিন ছুটি পাওয়া গিয়েছে, সো আমাদের কিছুটা হলেও রিল্যাক্সের সময় গেছে আর কি। আপুর কাছে জানতে চাইবো কিরকম কাটলো? ম্যাডাম যেটা বললেন যে ফিমেলদের আসলে ওয়ার্কলোডটাও একটু বেশি থাকে, তো সব কিছু মিলিয়েই ঈদের দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। তারপরে ফ্যামিলি মেম্বারদের সাথেই আসলে সময় কাটানো হচ্ছে। আর এর মধ্যে হসপিটালে একবার যাওয়া, ইন জেনারেল যেহেতু ছুটিটা একটু লম্বা, তো একবার একটু যাওয়া, পেশেন্ট কোনো স্পেশাল কেস থাকলে পারে,
অনেকে হয়তো মনে করতে পারেন যে হসপিটালে যে পেশেন্টগুলো অ্যাডমিট আছে তারা কি ঈদের দিন কিছু খাবেন না, স্পেশাল মিল আছে হ্যাঁ কিনা? তাদের স্পেশাল, আমরা কিন্তু ঈদে স্পেশাল মিল অবশ্যই পেশেন্টদের জন্য রাখি, তবে অবশ্যই ডিজিজ কন্ডিশন। প্রথমেই স্যারের কাছে জানতে চাইবো স্যার, এবারের ঈদটা তো আসলে প্রচন্ড গরমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ছুটিতে ভ্যাপসা একটা গরম আছে এবং বৃষ্টিও হচ্ছে, রোদ, তো সব মিলিয়ে একটা ডিফারেন্ট ওয়েদার। তো মশার উপদ্রব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। তো স্যার কি আসলে আমাদের কোনো উপদেশ দিতে চাইবেন কিনা? যখন আমাদের দেশে বৃষ্টি হয় তখন আমরা সবাই পরিবার খিচুড়ি, ইলিশ মাছ, ডিম ভুনা, এগুলি আমরা মাংস এগুলি খাই, উৎসবের মতো একটা উৎসবের মতো থাকে। কিন্তু মেডিসিনের একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে আমরা একটু ভীত হই, কারণ যখনই আপনার এই বৃষ্টি আসে, গরম পড়ে, এই সময় একই সাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া এই ধরনের আক্রমণ হয়। সুতরাং এই ধরনের রোগী আমাদের হাসপাতালে, আমাদের ব্যক্তিগত চিকিৎসালয়ে এরা আসতে থাকে এবং মানুষের অসম্ভব কষ্ট হয়। সুতরাং এই ধরনের রোগীগুলো কিন্তু এখন আমাদের এসেছে, আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী, আমাদের চিকুনগুনিয়া রোগী, এবং এই রোগগুলি আপনি দেখবেন মশাবাহিত রোগ, এবং এই মশাবাহিত রোগগুলি আসলে মশার উপদ্রব এই সময়টাতেই আসলে বাড়ে। এর পাশাপাশি আপনি দেখবেন যে যখন এমন গরম পড়ে তখন কিন্তু পানির স্কারসিটি, স্বল্পতা দেখা দেয়, এবং যখন আবার বৃষ্টি পড়ে তখন পানি আবার উপচে পড়ে, যার ফলে হয় কি যে আপনার স্যানিটেশন এবং রিজার্ভিয়ার পানি এটা মিক্স আপ হয়ে যায়। তখন পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, এই রোগগুলিও কিন্তু ডায়রিয়া, পাতলা পায়খানা, যেগুলি এই রোগগুলিও কিন্তু একই সময় এই গরমের সময়টাতে আসে। এর বাইরেও ভ্যাপসা গরমে আপনার ভাইরাসের আক্রমণটা বাড়ে। সুতরাং আমাদের কফ, ঠান্ডা, কাশি, জ্বর, কফ এবং নাক দিয়ে পানি পড়া, এই জাতীয় রোগগুলি কিন্তু এই সময়টা আমরা বেশিরভাগ সময় দেখি। ম্যাম, যেহেতু আপনি গাইনিতে কাজ করছেন, তো গর্ভবতী মায়েদের জন্য আপনার কোনো বিশেষ পরামর্শ বা উপদেশ থাকবে কিনা? কারণ এই সময় আমরা জানি যে তাদের নিউট্রিশন কিংবা তাদের যে শরীরচর্চা, এটির প্রতি কিন্তু আলাদা একটি আসলে নজরদারির মধ্যে রাখতে হয়। তো তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? এই গরমে মায়েরা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই তুলনায় তারা খাচ্ছেন না। দেখা যাচ্ছে তারা পানিশূন্যতা ভুগছে, তারা পানি ঠিক মতন খাচ্ছে না, খাবারের স্বল্পতা, দেখা যাচ্ছে তারা ফ্যামিলিকে খাওয়াচ্ছে কিন্তু নিজেরা খাচ্ছে না। এই না খাওয়াতে তার যেমন ক্ষতি হচ্ছে, তার পেটের বাচ্চারও কিন্তু ক্ষতি হচ্ছে। অনেক সময় দেখা গেল তখন খেলো না, একটা অসময়ে খেলো, এটা যেটা তখন তার সেটা তার ক্ষতি করে গেল, এবং দেখা গেল যে 2 বারের খাবার একবারে খেয়ে ফেললো, তখন তার অন্য ধরনের সমস্যা দেখা যাচ্ছে, হার্টবার্ন হচ্ছে, বা বাচ্চার নড়া একটু কম বুঝতেছে, পেটে ব্যথা হচ্ছে, যেটা তার জন্য, তার বাচ্চার জন্য, দুজনের জন্য খুব সমস্যার বিষয়। অর্থাৎ সময় মতো খাওয়াকে আপনি জোর দিচ্ছেন হবে, এবং পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত পানি। আর এই কুরবানিতে যেহেতু মাংস তো খাবেনই, একদম খাবেন না তা না, কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক না মাদের জন্য। ঈদের সময় আমাদের খাদ্যাভ্যাস আসলে ঠিক থাকে না, আমরা অনেক বেশি খেয়ে ফেলি। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ থাকবে যে তারা আসলে কিভাবে খাবার খেতে পারে, এবং এক্ষেত্রে ইনসুলিন দেয়া কিংবা মেডিকেশন নেয়া কিংবা এক্সারসাইজ করা এটি কতটা জরুরি? ডায়াবেটিসের ম্যানেজমেন্টের জন্য আমরা বলি যে কয়েকটা ডি বলি না, প্রথম হলো ডিসিপ্লিন, তারপর হলো ডায়েট এবং ড্রাগস, আরেকটা ডি আমরা নতুন যোগ করেছি হলো ড্রিম, ভালো মতো ঘুম হইতে হবে। দেখবেন যে ঈদের সময় আমরা এতই আড্ডাবাজি করি যে সারা রাত আড্ডাবাজি করতে করতে ঘুম হয় নাই, সকালে উঠে ব্লাড সুগার লেভেল দেখা যাবে যে 16, 18 বা 20 বা খুব বেশি আনকন্ট্রোল হয়ে যেতে পারে। আসলে সব জায়গায় পরিমিতি বোধ থাকতে হবে। ডায়াবেটিস থাকলে যে কম খেতে হবে তা না, কোনো পেশেন্টকে আমরা বলি না যে আপনি কম খাবেন, পরিমিতি বোধ এটা বজায় রাখতে হবে, পরিমাণ মতো খাবেন, এই খাবারটা হবে ব্যালেন্স ডায়েট। আপনি বাড়িতে যাবেন এবং একবেলা ইনসুলিন যদি আপনি না দেন তাহলেই দেখা যাবে 20, 30 বা 40 হয়ে যাচ্ছে, ব্লাড সুগার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, তাহলে আপনার ঈদটা কিন্তু পুরো মাটি হয়ে যাবে। তাহলে আমাদের খাবার দাবারের পাশাপাশি যে জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে, আমরা ওষুধটা ঠিক মতো নিচ্ছি কিনা, ইনসুলিনটা ঠিক মতো নিচ্ছি কিনা, বাসায় যদি গ্লুকোমিটার থাকে তাহলে গ্লুকোমিটারটা আমি আগে ঢুকিয়েছি কিনা আমার ব্যাগের মধ্যে, এবং আমরা যে জায়গায় ঈদ করব, বাড়িতে অথবা শহরে যেখানেই করি না কেন, এই আমার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, মেডিকেশনস আছে, সেগুলো যেন আমরা ঠিক মতো নেই, এবং ঠিকমতো আমরা যেন খাবারের পাশাপাশি যেন ওষুধগুলো সেবন করি। মাঝে মাঝে গ্লুকোমিটার দিয়ে সুগারটা একটু দেখে নেই, যেহেতু ঈদের সময় অনেক বেশি খাওয়া দাওয়া হবে, সেটা মিষ্টি জাতীয় খাবার হতে পারে, মাংস বেশি হতে পারে, সেক্ষেত্রে ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা থেকে যায়। আরেকটা হলো যে পানি পর্যাপ্ত পরিমাণ, যদি তার কন্ট্রা ইন্ডিকেশন না থাকে,
কিডনির সমস্যা না থাকে, লিভারের সমস্যা না থাকে, হার্টের সমস্যা না থাকে, তিনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। আর হাঁটাহাঁটির যে বিষয়টা বলেছেন, অবশ্যই ডায়াবেটিসের রোগীর জন্য আমি যদি বলি সিঙ্গেল একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কেউ সঠিকভাবে করতে পারে, তার ডায়াবেটিস কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকে। তাহলে আমরা যারা বাড়িতে যাব তারা যেন এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা, কিন্তু আমি বলবো যে ইজি এবং খুবই সুযোগে এই ছুটিতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। যেমন আমরা শহরে থাকলে খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, একটা টাইম মেনটেন করতে হয়, আমরা সকালে হয়তো হাঁটতে যেতে পারি না, কিন্তু বাড়িতে গেলে বা ঈদের সময় যেহেতু কম্পারিটিভলি একটু রিল্যাক্সে থাকি, ছুটিতে থাকি, সেই সময় কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আমাদের ডায়াবেটিসটাকে প্রপারলি কন্ট্রোল করতে পারি এবং এই যে ছুটিটাকে আমরা সুযোগ হিসেবে নিতে পারি। আরেকটা বিষয় হলো যে এই যে কমপ্লিট রিল্যাক্সেশন, হ্যাঁ, এই রিল্যাক্সেশনটা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ রিল্যাক্সে থাকলে তার স্ট্রেস হরমোন যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাবে কম রিলিজ হয়। স্ট্রেস হরমোনগুলো কিন্তু ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। প্রতিদিন আমরা যে স্ট্রেসে থাকতেছি, এই স্ট্রেসের জন্য কিন্তু আমাদের এই ব্লাড সুগার লেভেল আনকন্ট্রোল থাকতেছে। তাহলে ঈদের সময় যেহেতু আমরা একটা রিল্যাক্সেশনে থাকবো, সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য সময়ের চেয়ে এই ছুটির মধ্যে কিন্তু ডায়াবেটিস স্মার্টলি কন্ট্রোল করা কিন্তু ইজি। আমাদের যিনি নিউট্রিশনিস্ট আছেন তার কাছে জানতে চাইবো যে ঈদের এই সময়টাতে তো অবশ্যই আমরা একটু রিচ ফুড খাবো এবং এক্ষেত্রে আমরা খুব একটা নিষেধ করি না বা মানতে চাই না। তো এক্ষেত্রে সুষম খাবার আসলে নিশ্চিত করবার জন্য কি কোনো উপায় আছে কিনা? আসলে উৎসবেও আমরা অংশগ্রহণ করব এবং এর মাধ্যমে সুষম যে ব্যালেন্স সেটি করা সম্ভব কিনা এবং প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে সেটি কি রকম হতে পারে? উৎসব মানেই আমরা বাঙালি এবং আমরা ভোজন রসিক, আমরা আপ্যায়ন করতেও খুব পছন্দ করি, আবার নিজেরাও ফুড এনজয় করতে খুব পছন্দ করি। সাধারণত ব্যালেন্স মিল যদি আমরা বলি তাহলে খাদ্যের 6টি উপাদানই সেখানে বয়স ভেদে, ডিজিজ ভেদে সমানভাবে থাকবে। স্যার যেটা বললেন যে আমরা কোনো পেশেন্টকে কিন্তু না বলবো না, 3টা মেজর মিলের কথা যদি বলি, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, সেখানে অবশ্যই আমার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবলস বা ফাইবার হিসেবে আমরা সালাদস এগুলো রাখতে পারি। ফ্রুটস থাকতে পারে আমাদের অ্যাজ এ স্ন্যাক্স আইটেম হিসেবে। কারণ উৎসবে আমরা অনেক সময় কি যে আমরা মেইন ফোকাসটা রাখি ফ্যাট জাতীয় খাবারে, যেহেতু এটা আমাদের ঈদুল আজহা। তো আমাদের দেখা যাবে যে আমাদের এটা ট্রেডিশনাল খাবার, যে কেউ বাসায় যদি ঈদের দিন বেড়াতেও আসে, দেখা যায় যে মাংস দিতে এসেছে, কষানো মাংস চলছে, সেটা দিয়েই কিন্তু অনেক সময় অনেক বাসায় আপ্যায়ন করা হয়, সাথে তো সুইট ডিশ কিছু থাকে। এই একজন মানুষ যদি বারবার ফ্রিকোয়েন্ট যদি এত ফ্যাট জাতীয় খাবার খেতে চায়, তাহলে কিন্তু তার একটা স্পেসিফিক নিউট্রিয়েন্টের পরিমাণটা বেশি হয়ে গেল। এজন্য 3টা ব্যালেন্স মিল যখন আমরা 3টা মেজর মিলে নিব, সকালের নাস্তায় যেহেতু ডেজার্ট এটা সবাই আমরা এটা সুন্নাহ হিসেবেই রাখি, তো সেক্ষেত্রে আমাদের অ্যামাউন্টের বিষয়ে পোর্শন, বিশেষ করে পোর্শন কন্ট্রোলের বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। ঈদের দিন বা ঈদের পর দিন সবসময় আমাদের খাবারে কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। আগে কিন্তু দেখা যেত যে একটা আইটেম মানে কোরবানির মাংস দিয়েই একটা আইটেমই কিন্তু সবাই করতো, হয়তো রেজালা বা ঝোল মাংস এরকম। এখন কিন্তু এই কোরবানি মাংসেরই 4-5 রকমের পদ টেবিলে থাকে। তো এই জাতীয় ভ্যারাইটিগুলো না করে যদি প্রত্যেকটা মেজর মিলে আমরা একটা প্রোটিনের আইটেমই রাখি এই সোর্স থেকে, এবং পর্যাপ্ত পরিমাণে যদি আমরা ভেজিটেবলস বা অল্টারনেট হিসেবে যদি আমরা সালাদ ইনক্লুড করতে পারি। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু আমাদের টেম্পারেচারটা এবার অনেক বেশি, তাপমাত্রার পরিমাণটাও বেশি, এবং আমরা এত ফ্যাট কনজিউম করলে কিন্তু এবং প্রোটিন কনজিউম করলে আমার কিন্তু পানির চাহিদা পূরণ করতে হবে। সো পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের গ্রহণ করতে হবে। এটা শুধুমাত্র খাবার পানি হিসেবে আমি বলবো না, এখন কিন্তু অনেক রসালো ফলও পাওয়া যাচ্ছে, মৌসুমি ফলও আছে, ডিজিজ বেসিসে সে ধরনের ফল মেনটেন করা যেতে পারে বা ফলের শরবত। আর আরেকটাও জিনিস আমি বলতে পারি যে হাইড্রেশনের জন্য প্রোবায়োটিক হিসেবে আমরা যেমন দই খেতে বলি, দইয়েরও কিন্তু আমরা লাস্সি করে খেতে পারি, এটাও কিন্তু হাইড্রেট করে বডিকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের কাছে জানতে চাইবো, স্যার আপনি বলছিলেন যে এই ওয়েদারে কোন কোন অসুখগুলো সবচাইতে বেশি হবার যে ঝুঁকি সেটি আছে, তো এটি আমরা আসলে প্রতিরোধ করবার কোনো উপায় আসলে আমরা আমাদের দর্শকদের বলতে পারি কিনা, যে কিভাবে এটি থেকে দূরে থাকা যাবে? সবসময় আপনি দেখবেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমাদের একটা অ্যাফোরিজম আছে যে প্রিভেনশন করার জন্য। সো আমাদের যেটা আমরা সবাই জানি যে এই ডেঙ্গু যে মশা আসলে দুই ধরনের ভ্যারাইটিটা আছে, একটা হচ্ছে গিয়া অ্যাজিপ্টি, একটা হচ্ছে অ্যালবোপিকটাস। তাহলে এই যে অ্যাজিপ্টি যে ভ্যারাইটি এবং অ্যালবোপিকটাস যে ভ্যারাইটি, এরা আসলে কোনটা আসলে আরবান অঞ্চলে থাকে, কোনটা রুরাল অঞ্চলে থাকে।
তো আমাদের শহর আরবান অঞ্চলে যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে যে এই মশাগুলি আসলে আপনার দিনের বেলা আসলে বাইট করে, এটা রাতের বেলা কিন্তু আসলে কম বাইট করে। তো এই সময়টা কিন্তু আমাদের খুব প্রিভেনশনে থাকতে হয়, এবং এরা আসলে কোথায় প্লেন ওয়াটারে হয়, এর বাইরেও এই সিজনে আসলে আমাদের গরম লাগলে আমরা আসলে হাফ হাতা জামা পরতে চাই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আসলে ফুল হাতা জামাটা পরতে, কারণ এতে বাইটের চান্সটা অনেকখানি কমে আসে। 2 নম্বর, রেপিলেন্ট ক্রিম পাওয়া যায় বাজারে, এগুলি আপনার ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদের ফুল হাতা জামাটা আমাদের চেষ্টা করতে হবে পরার জন্য। টাইফয়েড জ্বরের জন্য যে আমাদের পানি যেটা আছে, আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে বাচ্চারা স্কুলে যখন পড়ে তখন স্কুলের সামনে হরেক রকমের আচার, ফুচকা, চটপটি এটা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বসে পড়ে, এবং এই সমস্ত জায়গাতে যে পানি দিয়ে ওনারা ব্যবহার করেন সেগুলি আসলে শুদ্ধ পানি না, আনহাইজেনিক পানি, এগুলি দিয়ে ওনারা বানান। এইখান থেকে কিন্তু বাচ্চারা এটা খুব পছন্দ করে, কেন জানি এই জাতীয় খাবার খেয়ে আসলে বাচ্চারা কতগুলি জিনিস আক্রান্ত, একটা টাইফয়েড জ্বর, পানিবাহিত রোগ এবং খাদ্যবাহিত রোগ যেমন টাইফয়েড জ্বর আক্রান্ত হয়, এছাড়া আপনার জন্ডিসেও কিন্তু তারা এই সময় আক্রান্ত হয় একদম। আপনি এখন দেখবেন অসংখ্য রোগী ভর্তি হচ্ছে এই টাইফয়েড ফিভার এবং হচ্ছে গিয়া এই জন্ডিসে। তাহলে আমরা আমাদের কি করতে পারি, বাচ্চারা তো তাদের বয়স কম, তারা তো এরকম করবে, আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে যেন তারা এইগুলি থেকে এই সমস্যা হয়, তাহলে এইগুলি যেন তারা না খায়। ম্যাম, গর্ভাবস্থায় একজন নারীর যে যত্ন এবং তার চিকিৎসকের কাছে যে ভিজিট, এগুলো ইনশিওর করা কতটা জরুরি? এক্ষেত্রে আপনি গর্ভাবস্থায় নারীর যত্নে কি করতে বলবেন আমাদের দর্শকদের? গর্ভাবস্থায় তো না মাদের অনেক যত্নের মধ্যে চলতে হয়, তার মধ্যে যেটা তাদেরকে করতে হবে যে এই গরমের মধ্যে লুজ কাপড় পরতে হবে, টাইট ফিটিংস কিছু পরা যাবে না, স্যান্ডেল যেটা পরে তারা স্লিপার স্যান্ডেল, হিল স্যান্ডেল পরবেন না, এটা পরলে দেখা যাবে পরে যেতে পারেন। পরে এই যে কোরবানি ঈদ, এই গরমের মধ্যে মাংস তো খাবেনই, কিন্তু দেখা গেল যে ওই মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে প্রচন্ড পরিমাণে বেশি সোডিয়াম থাকে এবং সেটা মায়েদের প্রেশার বাড়ায় দিতে পারে। প্রেগনেন্সিতে প্রেশার বাড়লে অনেক ধরনের সমস্যা হয়, যেমন এক্লাম্পসিয়া হতে পারে, প্রিমেচুর বেবি ডেলিভারি হতে পারে, বা আইওডি হতে পারে। লবণ তারা কম খাবেন, প্রেগনেন্সিতে লবণটা একদম কম খাওয়া উচিত। তারপরে যেটা এই যে অর্গান মিট যেমন কলিজা, তারপরে মগজ, এগুলো কিন্তু সুস্বাদু, এটা সবাই খেতে পছন্দ করে, মায়েরাও পছন্দ করেন। ওই সময় তাদের রুচিটা অন্য মতন হয়ে যায়, অ্যাবনর্মাল খাবার বেশি খেতে চায়, কিন্তু এগুলো বেশি খাওয়া যাবে না। পুরো প্রেগনেন্সিতে তারা শুধু গরম কেন, শীতকালেও প্রেগনেন্সি হলে তারা যেন রেগুলার ডাক্তারের কাছে ফলো আপ থাকে, রেগুলার যেন অ্যান্টিনেটাল চেক আপটা করে, এতে যেমন মার ভালো থাকবে, বেবি ভালো থাকবে। ডাক্তার এম এ হালিম খান স্যারের কাছে জানতে চাইবো, স্যার, তো অনেকেরই ধারণা সুস্থ মানুষ যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাবে, এই যে একটি ধারণা, তো এই প্রক্রিয়াটি আসলে কি রকম? মিষ্টি এমন একটা জিনিস যে সবসময় অ্যাভয়েড করে থাকতে পারলে ভালো। আচ্ছা। আর এই যে অকেশন যেগুলো আছে এগুলোতে মাঝে মধ্যে মিষ্টি খাওয়া যাবে, যাদের ডায়াবেটিস নাই তারা তো অবশ্যই খেতে পারবেন, আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বিকল্প মিষ্টি, অল্টারনেটিভ সুইটনার্স 2-1 দিনের জন্য কিন্তু সেটা করা যেতেই পারে। ফিরনি, জর্দা, ওনারা অল্টারনেটিভ সুইটনার্স বা জিরোকেল যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর এই ঈদের আনন্দের মধ্যে একেবারে মিষ্টিবিহীন থাকবেন সেটাও আমরা চাই না, সেই জন্য বিকল্প মিষ্টিগুলো মাঝে মধ্যে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে চিকিৎসায় যদি ঔষধের প্রয়োজন হয়, সেটি বাদ দেয়া কতটা যুক্তিযুক্ত? না, সেটি তো অবশ্যই যুক্তিযুক্ত হবে না। প্রথম কথা হলো যে সবার যে ইনসুলিন বা ট্যাবলেট লাগবে সেটিও কিন্তু সঠিক নয়। কারো কারো শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন, আপনি যেটা বলেছেন ডায়েট এক্সারসাইজের মাধ্যমেই কারো সুগার কন্ট্রোলে থাকে, তার কোনো ওষুধ দরকার নাই, তিনি শুধু লাইফস্টাইলটাই মেনটেন করবেন। কারো কারো হয়তো একটি ট্যাবলেটে কন্ট্রোলে আছে, একটি ট্যাবলেট লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি তিনি কন্টিনিউ করে যাবেন, বন্ধ করা যাবে না। আর ইনসুলিন আপনি যেটা বলেছেন, কারোর সুগার যদি ইনসুলিনের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার লাইফস্টাইল তিনি সঠিকভাবে পালন করছেন এবং ইনসুলিনের সহায়তায় তার সুগারটি কন্ট্রোলে আছে। তিনি যদি ইনসুলিন বা ট্যাবলেটটি যদি ছেড়ে দেন তাহলে ব্লাড সুগার লেভেলটা কিন্তু আবার বেড়ে যেতে পারে। শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে বলবো না, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই এডুকেশনটা ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে যে এই ওষুধ আপনাকে সারা জীবন খেতে হবে, প্রতিদিন খেতে হবে, প্রতিবার খেতে হবে, এবং এটা যদি আপনি বন্ধ করেন তাহলে আপনার এই ক্রনিক ডিজিজটা আনকন্ট্রোল হয়ে যাবে। যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই এডুকেশনটা সবার জন্য জরুরি। আমি শায়লাপুর কাছে জানতে চাইবো, প্রেগন্যান্সিতে আসলে কনস্টিপেশন প্রিভেন্ট করবার জন্য কি কিছু করবার আছে কিনা? এটা খুবই ভালো সোর্স ফর আয়রন এবং এর পাশাপাশি জিঙ্ক, ভিটামিন B12। যদি রেড মিট এই কোরবানি ঈদের খাওয়া হয়, অবশ্যই মাকে একটু খেয়াল রাখতে হবে, সাথে যেন পর্যাপ্ত পরিমাণে
ফাইবার জাতীয় কিছু থাকে বা ভেজিটেবল এরকম থাকে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে একজন মা সারাদিনে 50 থেকে 75 গ্রাম পর্যন্ত রেড মিট তো 2-3 দিন খেতে পারে, চাইলে পারে উনি এইটা ওনার সারাদিনের 3টা মিলে ভাগ করে নিতে পারে। সো এখানে ফাইবার থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট এই মিলগুলোর সাথে, এবং পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন বা পানি গ্রহণ করা প্রয়োজন, কেননা আমাদের প্রোটিন ডাইজেশনের জন্য, ফ্যাট ডাইজেশনের জন্য পানি খুবই ইম্পর্ট্যান্ট। আপনি বলছিলেন যে এই গরমে কিন্তু আসলে টাইফয়েড কিংবা ডায়রিয়া এই ধরনের সমস্যা নিয়েও রোগীরা আমাদের কাছে আসে, কিংবা আমরা বাসায় কমপ্লেইন পাই অনেকের কাছেই। তো এই যে ওরসালাইন তো আমরা অবশ্যই খেতে বলবো ডায়রিয়া হলে, এটি খাবার একটি প্রক্রিয়া আছে, অনেকে কিন্তু ভুলভাল করে ফেলেন, এবং এক্ষেত্রে পরবর্তীতে কি হতে পারে? যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমি যখন আসলে উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি যখন জুনিয়র ডাক্তার হিসাবে পোস্টেড ছিলাম, তখন আমি দেখেছি যে আপনার ওরসালাইন তারা নিয়ে যায় এবং এটা হাতে দিয়ে একটু অল্প অল্প করে মুখে খায় এবং টক মিষ্টি লাগে, সুতরাং অনেকে খায়। এটা হাফ স্ট্রেংথ গুলা খেয়ে ফেলে। এটা আসলে হাফ লিটার পানির মধ্যে খাওয়ার কথা, গুলানোর কথা, কিন্তু ওনারা আসলে রং ওয়েতে আসলে গুলিয়ে ফেলছেন। যার ফলে হয় কি যে আপনার যে ইলেকট্রোলাইট, যেটা নর্মাল একটা মিলিউ থাকে, নর্মাল একটা এনভায়রনমেন্ট থাকে বডিতে, এটা আসলে আইসোটোনিক আর থাকে না, এটা মিলিউ নষ্ট করে ফেলে। সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেটা লেখা আছে যে হাফ লিটার ওয়াটারের মধ্যেই আসলে ওরসালাইন গুলাতে হবে, ওইটাই আসলে ওনাকে করতে হবে আমাদের যে ডায়রিয়া ডেভেলপ করে, ওইভাবেই আসলে তাকে খেতে হবে। এবং এইটা একবার গোলানোর পরে আপনার 12 ঘন্টার বেশি ওইটা রাখা যাবে না। এটার পাশাপাশি নতুন আরেকটা কিন্তু স্যালাইন আমাদের দেশে এখন খুবই প্রচলিত আছে, সেটা হচ্ছে রাইস স্যালাইন। তো আমরা যেটা চাই যে সেটা হচ্ছে পাতলা পায়খানা হলে কত দ্রুত পায়খানাটা কমে আসে, পায়খানা শক্ত হয়ে যায়, তাহলে আমরা খুশি হই। এই রাইস স্যালাইন কিন্তু এই কাজটাই করে এবং দ্রুত পায়খানাটাকে সে শক্ত করে আনার পদ্ধতিটা করে। এর পাশাপাশি আমরা পাতলা পায়খানাতে আমাদের অনেকে সবার মধ্যে একটা টেন্ডেন্সি, ওর আসলে পাতলা পায়খানা হচ্ছে, আচ্ছা ঠিক আছে ও ফল খাক, টক জাতীয় ফল, মালটা, কমলা এই জাতীয়। আমাকে মনে রাখতে হবে টক ফল কিন্তু আসলে এমনকি লেবু, এগুলি কিন্তু আপনার পাতলা পায়খানাকে বাড়িয়ে দিবে। তাহলে এই জাতীয় ফলগুলি আসলে টক ফল, টক মিষ্টি ফল জাতীয় ফলগুলি আসলে কিন্তু, এবং দুধ খাওয়া যাবে না, কিন্তু দই আবার খাওয়া যাবে। দই খাওয়া যাবে কিন্তু দুধ খাওয়া যাবে না। এগুলি করলে কিন্তু আপনার ডায়রিয়া বেড়ে যাবে। আপেল, এটা কিন্তু আপনার পায়খানাটাকে কমিয়ে দেয়। তো ঘরোয়া পদ্ধতি যেটা হচ্ছে আমরা যেন ওরসালাইন খাই, কাঁচকলা, এইগুলি যদি আমরা ঘরোয়া খাবারগুলি খাই, আমার মনে হয় যে এটা আমাদের দিকে ভালোর দিকে যাবে। আমাদের একটা পদ্ধতি থাকে যে আমরা তাড়াতাড়ি আজকের মধ্যেই ভালো হয়ে যেতে চাই, এই জন্য একদম আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। আমরা বাজার ইমোটিল নামে কিছু ওষুধ আছে, এগুলি খাওয়ার চেষ্টা করি। আমি বিনয়ের সাথে সবাইকে বলবো, সতর্কতার সাথে সবাইকে বলবো, এই ইমোটিল জাতীয় ওষুধ এবং ডায়রিয়া হওয়ার সাথে সাথেই অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে আমরা সবাই যেন বিরত থাকি, কারণ এইখান থেকে কিন্তু সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। আমরা তো এখন আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এরার দিকেই যাচ্ছি। একদম তাই। এবং আপনি দেখবেন যে কোনো পাতলা পায়খানা হওয়ার সাথে সাথেই সবাই মেট্রোনিডাজল, ফিলমেট, এই নামগুলি যে ওষুধগুলি আছে, এগুলি কিন্তু মুরগির মতো খেয়ে ফেলতেছে। তো আমরা আসলে সবাই এখান থেকে বিরত থাকবো, কারণ এখান থেকে আসলে আমাদের যেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুগুলি আসলে আসতেছে, এবং এইটা চিকিৎসা করা সত্যিকার অর্থে অত্যন্ত কঠিন। চমৎকার বলেছেন। আমি ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম বলছিলেন যে আসলে অতিরিক্ত লবণ কিংবা সোডিয়াম, এটি কিন্তু আসলে আমাদের হাইপারটেনশন আরো বাড়িয়ে দিতে পারে। তো প্রেগন্যান্সিতে তো আমরা জানি প্রিক্ল্যাম্পসিয়া বা এক্ল্যাম্পসিয়া এটি আসলে সিভিয়ার হতে পারে, এবং মা এবং তার গর্ভের সন্তান দুজনের ক্ষেত্রেই ভয়ানক হতে পারে। তো এক্ষেত্রে কারো যদি ডেভেলপ করে কিংবা হাইপারটেনশন খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে একজন গর্ভবতী মা কি করবেন? যদি গর্ভবতী মায়ের হাইপারটেনশন ডেভেলপ করে, সেটা প্রথমে আমাদের দেখতে হবে যে তার কি আগে থেকে প্রেশার ছিল, মানে তার কি আগে থেকে হাইপারটেনশন ছিল না প্রেগনেন্ট হওয়ার পরে। যদি আগে থেকে থাকে, সেটা থেকে তার দেখা যাবে তার অন্য জায়গায় ইফেক্ট পড়তে পারে, যেমন কিডনিতে সমস্যা হতে পারে তার, যেমন ক্রনিক প্রেশার যদি তার থাকে। আর দেখা যাবে প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন যদি হয়, যে প্রেগনেন্সির জন্য তার হাইপারটেনশন হয়েছে, সেটার ইফেক্টটা তার শরীরের অন্যান্য জায়গায়, কিডনি, হার্ট, এগুলোর উপর ইফেক্টটা একটু কম পড়বে। এবং সেক্ষেত্রে বাচ্চার তো ইফেক্ট পড়বেই, সেটা প্রেগনেন্সি ইনডিউসড হোক আবার ক্রনিক হাইপারটেনশন হোক, দুটাতেই বাচ্চার উপর ইফেক্ট করবে। আর সেক্ষেত্রে মার এই প্রেশারটা তো কন্ট্রোল অবশ্যই রাখতে হবে, একটা মিনিমাম লেভেলে রাখতে হবে।
সেটা আমরা একটা ড্রাগ দিয়ে করতে পারি বা কম্বাইন্ড ড্রাগ দিয়ে করতে পারি, সেটা তাকে তো রেগুলার ফলো আপে যেতে হবে ডাক্তারের কাছে, এবং মেডিসিন তো রেগুলারলি নিতেই হবে। মিষ্টি সুইট এসব একটু কম খাবে, মানে এবার তাকে ডায়েটেরটাও একটু মডিফিকেশন করতে হবে এবং রেগুলার অ্যান্টিনেটাল ফলো আপ করবে এবং মেডিকেশনটা কন্ট্রোল করবে। একেবারেই। স্যারের কাছে জানতে চাইবো স্যার, এই যে ছুটির সময়টা কিংবা ঈদের একটি লম্বা ছুটি আসলে আমরা পার করছি, তো এই সময়ে ডায়াবেটিক রোগীদের যে এমার্জেন্সি যেমন ডিকে বা এইচএইচএস, এই ধরনের রোগীরা বাসায় কিভাবে আইডেন্টিফাই করতে পারবে বা কারা এই ঝুঁকিতে থাকবেন এবং তৎক্ষণাৎ কি করণীয় আছে? যে কোনো ইমার্জেন্সি হতে পারে ডায়াবেটিক পেশেন্টের জন্য। সবচেয়ে কমনলি যেটা হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়া, এটা তো আইডেন্টিফাই করা যথেষ্ট ইজি। সুগার উনি মেপে দেখবেন, যদি 4 মিলিমোল পার লিটারের কম হয় তুমি বুঝবেন যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গিয়েছে। এবং তুমি 3 থেকে 6 চামচ চিনি বা মিষ্টি জাতীয় খাবার যা অ্যাভেলেবল থাকবে খেয়ে নেবেন। 15 মিনিট পরে আবার ব্লাড সুগার পরীক্ষা করে দেখবেন, যদি নর্মাল হয়ে যায় ইটস ওকে, নো প্রবলেম। উনি একটা খাবার নর্মালি যেভাবে আমরা একটা মিল খাই এভাবে তিনি মিলটা খাবেন। দরকার হলে ডাক্তারের সাথে উনি কথা বলতে পারেন। আরেকটা হলো যে আপনি যেটা বলেছেন হাইপারগ্লাইসেমিয়া বা সুগার অনেক বেশি বেড়ে যাওয়া, যেটা ঈদে হতে পারে, তো সেটা হলো যে সেটাও তিনি গ্লুকোমিটার দিয়ে হয়তো দেখে নেবেন। দেখে নিয়ে যদি দেখেন যে ব্লাড সুগার হাই আসতেছে, এই চাই, ঠিক আছে, রিডিং নিতে পারতেছে না, অথবা এমনও হতে পারে যে হয়তো রিডিং নিতে পারতেছে কিন্তু তার এমন কিছু লক্ষণ দেখা দিয়েছে, তার শরীরে হয়তো ডিহাইড্রেশন এর লক্ষণ দেখা দিয়েছে, মুখে এমন একটা ব্রিদিং আসতেছে, অ্যাসিটোন স্মেল আমরা বলি, এই টাইপের আসতেছে। তো এরকম যদি আসে তাহলে বুঝতে হবে যে তার হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছে। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি, এটা কোনো অবস্থাতেই বাসায় কিন্তু ম্যানেজ করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালাইজ করতে হবে, এবং এটা প্রথম দিকে হসপিটালাইজ করতে পারলে ম্যানেজ করা খুবই সিম্পল, একটা স্যালাইন যোগ করলেই কিন্তু হয়ে যায়। অনেক ক্ষেত্রে অন্য কোনো ওষুধের দরকারও হয় না, ঠিক আছে, শুধু একটা স্যালাইন যদি আমি ফিট করে দিতে পারি দেখা যাবে যে ইমার্জেন্সি ভাবে ম্যানেজ হয়ে গেছে। তাহলে যদি এরকম কমপ্লিকেশনস বা ইমার্জেন্সি অ্যারাইজ করে, তাহলে যদি ডাক্তার থাকে আশেপাশে তার কাছে পরামর্শ নেওয়া এবং সাথে যদি দরকার হয় হসপিটালে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমি শায়লাপুর কাছে জানতে চাইবো, আমরা তো আসলে অ্যাডাল্টদের নিয়ে অনেক কথা বলেছি, তো আমাদের সবার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তো শিশুদের খাদ্যাভ্যাস এই ঈদে বা গরমে আসলে কেমন হওয়া উচিত, কিভাবে আমরা সুষম খাবার নিশ্চিত করতে পারি? এই ঈদে সবচেয়ে বড় কথা যে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব ফ্যামিলি একসাথে গেট টুগেদার হয়, কেউ দেশের বাড়িতে যায়। তো সব ছোট বাচ্চারা যখন একসাথেই হয় তখন তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন রকম খেলাধুলার এঙ্গেজমেন্টেই থাকে। তো প্রথম কথা যেটা খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার ওয়াইজ বাচ্চারা যেন হাইড্রেটেড থাকে। অনেক সময় দেখা যায় যে তারা ডিহাইড্রেশনে ভুগছে, ইউরিনের কালার চেঞ্জ হয়ে গেছে, হয়তো প্যারেন্টসরা কেউ জানে না। এই বিষয়টার দিকে সবার আগে খেয়াল রাখতে হবে। সেকেন্ড আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে যারা নর্মাল ওয়েট বা আন্ডার ওয়েটে আছে তাদের জন্য কিন্তু এই কোরবানির মাংস গুড সোর্স অফ প্রোটিন অ্যান্ড আদার মাইক্রোনিউট্রিয়েন্ট। কোরবানির মাংস থেকে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে পুষ্টি নিতে পারে। তো তাদের প্রত্যেকটা মিলে যদি আমরা এটা ইনক্লুড করতে পারি খুবই হেলদি। যারা ওবিসিটিতে ভুগছে বা যাদের অতিরিক্ত যে বাচ্চাগুলো, আমরা এখন কিন্তু অনেক বাচ্চা চাইল্ড ওবিসিটি নিয়ে আসছে, ইভেন ফিমেল বাচ্চারা কিন্তু আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়েও আসছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তাদের এই সময় ফুড কনজামশনগুলো যেন অনেক হাই ক্যালোরি, হাই সুগার এবং হাই ফ্যাট কন্টেন্ট না হয়। অনেক সময় দেখা যায় কি যে জেনারেশনের একটা ডিমান্ড থাকে, এই জেনারেশনের বাচ্চারা কিন্তু ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের প্রতি অনেক বেশি আসক্ত থাকে। তো সেই ফুডও ইনটেক করছে, ফ্যামিলি ফুডও ইনটেক করছে, তো আলটিমেটলি কিন্তু ওভার ইটিংটা হচ্ছে। তো এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে প্যারেন্টসদেরকে যে এই ধরনের ওভার ইটিং যেন না হয়। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে ছুটিটায় কিন্তু স্কুলও বন্ধ থাকছে একটা লম্বা সময়। এই ছুটিটা কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজেশন করা যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে। যারা গ্রামে যাচ্ছে, সাধারণত দেখা যায় যে শহরে সব সময় সব জায়গায় সবার হয়তো সুইমিং করার টেন্ডেন্সি নাও থাকতে পারে। গ্রামে কিন্তু যারা সাঁতার জানে তারা কিন্তু সেই বাচ্চারা কিন্তু ইজিলি সাঁতারটাকে বেছে নিতে পারে। ফুটবল খেলা, সব ভাই বোনরা মিলে ফুটবল খেলা বা এই ধরনের গেট টুগেদার, মানে যে খেলাধুলাগুলোতে বা এক্সারসাইজগুলোতে আসলে কায়িক পরিশ্রম বা ক্যালোরি বার্ন হওয়ার টেন্ডেন্সি আছে, এই জাতীয় অ্যাক্টিভিটিসের মধ্যে যদি থাকে প্রপারলি, তাহলে পরে আমি বলবো যে এইটা আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবেই কাটাতে পারবে।
স্যারের কাছে একটু জানতে চাইবো যে আসলে জ্বর হওয়া বা ফিভার আগে কিন্তু আমরা যেটি বলতাম বা বলতে শুনতাম সেটি হচ্ছে যে অন্তত 7 দিন এটি ভাইরাল ফিভার হলে 7 দিনের মধ্যে এখনও সেটি আসলে স্পন্টানিয়াসলি আসলে রিজলভ করবে, তো এটি নিয়ে ভয়ের কিছু নেই। কিন্তু এখন যেটি দেখা যায় যে ডেঙ্গু আসলে হয়েছে, তো রোগী 7 দিন হবে ভেবে বসে আছে এবং এর মধ্যে তার যে প্লাটেলেট কিংবা ব্লাডের অন্যান্য লেভেলগুলো সেগুলো কিন্তু আসলে কমছে বা বাড়ছে। এক্ষেত্রে টেস্ট করবার যে একটি বিষয় থাকে, আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে 7 দিন পরে করব না 3 দিন পরে, আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে কথাটা ছিল যে আপনার যে কোনো সময় জ্বর আসলে ডাক্তারের কাছে আসলে 1 সপ্তাহ আর বাসায় থাকলে 7 দিন, সো এরকম একটা কথা আসলে সংসারে প্রচলিত আছে। তো ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের একটা প্রবণতা যে আমরা 3 দিন বা 4 দিন না হলে টেস্ট করতে পজিটিভ পাবো না। ডেঙ্গুর যে 5th গাইডলাইন সেটা কিন্তু অলরেডি আমরা চলে এসেছে, আমরা রেডি করেছি, এটা অলরেডি আমরা পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখানে ডেঙ্গুতে যত দ্রুত সম্ভব আসলে আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে এবং ডে 1-এই কিন্তু আপনার ডেঙ্গু NS1 পজিটিভ পাওয়ার চান্স সবচেয়ে হাইয়েস্ট। আপনাকে মনে রাখতে হবে যে আপনার ডেঙ্গুর কিন্তু আপনার যত আর্লি আপনি ডিটেকশন হবে আপনার কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আপনি ঢুকে গেলে আপনার কিন্তু ঝুঁকিটা কমে যাবে এবং আপনি যত দেরিতে আসবেন তত আপনি ডিহাইড্রেশন শিকার হবে, আপনার মধ্যে আপনার ওয়ার্নিং সাইনগুলি চলে আসবে। আচ্ছা, এগুলি যখন একবার চলে আসে তখন আসলে চিকিৎসা করাটা তুলনামূলকভাবে কঠিন। কিন্তু আপনি স্বাভাবিকভাবেই আপনি চিন্তা করবেন সাধারণত ভাইরাস জ্বরগুলি প্রথম দিন ডে 1 থেকে ডে 2-3 পর্যন্ত হাই রাইজ অফ টেম্পারেচার থাকে, কিন্তু ব্যাকটেরিয়াল ফিভারগুলি প্রথম দিন কিন্তু অল্প থাকে, দিন যত যায় ব্যাকটেরিয়াল ফিভারে কিন্তু জ্বর আস্তে আস্তে উপরের দিকে আমরা বলি আপনার সিঁড়ির মতো করে উপরে উঠতে থাকে। আচ্ছা, আর ভাইরাল ফিভারগুলিতে ডে 1-এ অনেক বেশি থাকে, শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, জয়েন্ট পেন আসে কারো কারো, এগুলি নিয়ে উপস্থিত হয় এবং দিন যত যায় জ্বরের মাত্রা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু আমি বলবো যে এই সময় যেহেতু এখন আমাদের একটা বৃষ্টির মৌসুম চলতেছে এবং আমাদের ডেঙ্গু জ্বর আসা শুরু হয়েছে, একই সাথে চিকুনগুনিয়া, আমি রোগীদেরকে অনুরোধ করব যে আপনার ডে 1-এ আপনারা আসলে যে পরীক্ষা করে ফেলবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং আমরা মনে করি যে আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলি আছে বা সরকারি হাসপাতালগুলি আছে এখানে পর্যাপ্ত পরীক্ষা করার কিট আছে, ওখানে আসলেই আমাদের ফিভার ক্লিনিক নামে আলাদা একটা ক্লিনিক আছে আউটডোরে, ওই ক্লিনিকে আসলে আপনি আসলেই ওনাদের কাছে এই প্রোটোকল দেওয়া আছে, ওনারা এই প্রোটোকল অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তী চিকিৎসার ধাপগুলির মধ্যে নিয়ে আসবেন এবং কুইকলি আপনি কিন্তু একদিনের মধ্যে আপনি রেজাল্ট আপনি পেয়ে যাবেন। সো আপনার আসলে কোনো চিন্তাই করতে হবে না। আমি মনে করি আমরা যেন কোনোভাবেই জ্বর আসছে বাসায় বসে না থাকি, আমরা অবশ্যই যেন চিকিৎসকের শরণাপন্ন হই। ম্যামের কাছে একটু জানতে চাইবো, এই যে উৎসবের একটি দীর্ঘ ছুটির সময় যাচ্ছে, তো অনেকেরই ধারণা থাকতে পারে যে যে গর্ভবতী মায়েরা আছেন যাদের একেবারেই ডেলিভারি সামনে, অনেকেই ভাবতে পারেন যে হসপিটাল আসলে এখন চিকিৎসক পাবো কিনা বা আমার কি হবে, এক্ষেত্রে হোম ডেলিভারি বেছে নিতে পারেন। তো সেক্ষেত্রে ম্যাম আপনি আমার দর্শকদের কি উপদেশ দিতে চাইবেন? আচ্ছা, হসপিটাল কিন্তু কখনো বন্ধ থাকে না, সেটা 10 দিনের ছুটি হোক আর আরও বেশি হোক বা কম হোক, হসপিটাল সবসময় খোলা থাকে এবং ডাক্তাররা, সব বিভাগের ডাক্তাররা তারা রোস্টার ডিউটি করে হসপিটাল মেনটেন করে। সেখানে মায়েরা যারা নর্মাল ডেলিভারি করবে বা যাদের অপারেশন লাগবে তারা যেন ডেট মতন হসপিটালে চলে যায়। আর হোম ডেলিভারি তো কখনোই আমরা অ্যালাউ করি না বা সাপোর্ট করি না, সেটা নর্মাল হোক আর যাই হোক হসপিটাল ডেলিভারি। কি কমপ্লিকেশন হতে পারে যদি বাসায় ডেলিভারি করার চেষ্টা করা হয়? বাসায় ডেলিভারি করলে হতে পারে বাচ্চা ডেলিভারি করতে গেলে বাচ্চা মারা যেতে পারে, মায়ের ইনজুরি হতে পারে, যেমন ছিঁড়ে যেতে পারে, যেখানে আমরা অনেকে বলে যে মিনি সিজার এপিসিওটমি যেটা আমরা দেই, ওটা আমরা হসপিটাল ডেলিভারি করলে আমরা ওটা দিয়ে দেই, সেক্ষেত্রে মার কোনো টিয়ার হয় না বা ছিঁড়ে যায় না। অনেক সময় এমনভাবে ছিঁড়ে যায় যে পায়খানার রাস্তা প্রস্রাবের রাস্তা সব এক হয়ে যায়, এটা কিন্তু মায়েদের জন্য একটা বিরাট ভোগান্তি, সারা জীবন তাকে ভুগতে হবে এটা দিয়ে। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাটা তো উচিতই হবে না, আর আমরা কখনোই বলবো না যে নর্মাল ডেলিভারি করেন। অনেকের ধারণা হসপিটালে গেলেই সিজার করে দিবে, কিন্তু না, হসপিটালে অবশ্যই নর্মাল ডেলিভারি হয়। এতদিন কষ্ট করার পর একটা বাচ্চা 9 মাস ধরে, সবাই 9 মাস যেহেতু বলেন, 9 মাস ধরে পেটে পাললো, বড় করলো, তারপরে একটা নর্মাল ডেলিভারি বাসায় করে
সে বাচ্চাটাকে হারাবে, মারও অনেক ক্ষতি হয়ে যাবে, সেটা তো ফ্যামিলির জন্য বিরাট একটা ক্ষতি। একেবারে। আমি স্যারের কাছে জানতে চাইবো স্যার, হরমোনের যে অসুখ তার মধ্যে কিন্তু থাইরয়েডের অসুখ একটি বড় জায়গা জুড়ে আছে। তো যারা থাইরয়েড রোগে ভুগছেন অনেকেই আছেন হাইপোথাইরয়েড কিংবা হাইপার, দুই ক্ষেত্রেই এই যে ঔষধ ঠিকমতো না খাওয়া কিংবা যে ভাবেন আমার তো তেমন কোনো শারীরিক অসুবিধা হচ্ছে না, তো এটি আসলে কি ভয়ানক হতে পারে কিনা? রোগী মনে করে যে আমি তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি, তাহলে ওষুধটা বন্ধ করে দিই। থাইরয়েডের ক্ষেত্রে তাই হয়, সবচেয়ে বেশি হয় রমজান মাসে। উনি কখন খাবেন সেই সিদ্ধান্ত নিতে নিতে উনি কিন্তু থাইরয়েডের ওষুধটা বন্ধ করে দিয়েছেন, যে ভাবলেন যে 1 মাস না খেলে কি হবে। তো 1 মাস পরে উনি যখন আবার FT4 TSH করলেন, দেখলেন যে TSH তার অনেক বেশি বেড়ে গেছে। প্রেগনেন্সির সময় এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, ম্যাডাম যেটা বলেছে, তার প্রেগনেন্সি আছে, উনি রমজানে রোজা রেখেছেন, উনি থাইরয়েডের হরমোনটা ঠিকমতো খাননি, অথবা রোজা রাখেননি, তিনি ওষুধটা খাননি, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনের কিন্তু অনেক বড় সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশন আছে, এগুলোতে কিন্তু ডেঞ্জারাস অবস্থা ধারণ করতে পারে। কোনো কোনো সময় চিকিৎসক বলতে পারেন যে আমরা আপাতত আপনার ওষুধটা বন্ধ রাখলাম, আমরা একটু ট্রায়াল দিয়ে দেখি যে এটা আপনার লাগবে কি লাগবে না, এরকম অবস্থা হতে পারে। সেটা চিকিৎসক করবেন, কিন্তু রোগী নিজে থেকে যদি ডিসিশন নেন তাহলে তার বড় ক্ষতি হতে পারে। হরমোনের পাশাপাশি আমি দুটি জিনিস একটু যোগ করতে চাই আমার ডায়াবেটিস থেকে। সেটা হলো যে ম্যাডাম একটু আগে যেটা বলেছেন, সেটা হলো যে আমাদের যে ঈদের শিক্ষাটা কি। যেমন ধরেন আমরা যেটা ইউজুয়ালি যেটা করি, অনেক বড় কোরবানি দিলাম আমি, আর ফ্রিজে সারা বছরের জন্য মাংস রেখে দিলাম। আমার পাশের বাড়ির মানুষটি যে প্রোটিন পাচ্ছে কিনা সেটা কিন্তু আমি দেখলাম না। তো এইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, মিশরে তাদের কয়েকটা গ্রাম আছে এখানে কোনো ফ্রিজ নাই, কারণ তারা কোনো খাবারকে ফ্রিজ আপ করে না। খাবারটা বাড়লে আশেপাশে মানুষদেরকে দিয়ে দেয়, তারা নিউট্রিশনটাকে ব্যালেন্স করে। তো আমরা এই যে বড় কোরবানি দিয়ে ফ্রিজে না রেখে যদি আমাদের আশেপাশের যে মানুষ, যারা অসহায় মানুষ, যারা মানে প্রপারলি সারা বছর নিউট্রিশন নিতে পারে না, তারা কিন্তু প্রপারলি আমরা যদি ডিস্ট্রিবিউট করি অ্যাকর্ডিং টু ইসলাম, সেক্ষেত্রে আমার পাশাপাশি আমার পাশের মানুষটিও ভালো থাকবে। আরেকটা জিনিস হলো, এই ঈদে আমরা সাধারণত আমাদের বাবা মায়ের জন্য শাড়ি, লুঙ্গি অথবা পাঞ্জাবি যাই। আমি বলবো যে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার বাবা মা যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে, তাহলে একটি শাড়ি কিনা, একটি পাঞ্জাবি কেনার চেয়ে একটা গ্লুকোমিটার কিনা আপনার জন্য বেশি জরুরি। তাহলে এই সময় যদি শাড়ি দিতে পারেন তো ভালো, পাশাপাশি একটা গ্লুকোমিটার কিনে দিন, এটা আপনার বাবা এবং মায়ের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসবে। আমি শায়লা আপুর কাছে জানতে চাইবো, স্যারের কথার রেশ ধরেই, এই যে রেফ্রিজারেটরে আমরা দীর্ঘদিন যে খাবার স্টোর করে রাখি এবং সেটি আমরা সারা বছর ধরে খেতে থাকি, এটি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? প্রথম হচ্ছে কথা যেটা, যে কোরবানি মাংস বলেন বা যে মাংসই বলেন না কেন, প্রোটিন জাতীয় বিশেষ করে কাঁচা জিনিস, এটা বেশি দিন স্টোর করা কোনোভাবেই উচিত না। কোরবানি মাংসের মধ্যে আমি যদি দুটা পার্ট করি, একটা হচ্ছে লিন মিট বা আমরা যে মাংসগুলো খাই, এবং আরেকটা হচ্ছে অর্গান মিট। অর্গান মিটের মধ্যে কিন্তু আমাদের কলিজা, ব্রেইন, ফুসফুস, হার্ট, লিভার সব কিছুই কিন্তু পড়ে। সো এই দুটা জিনিস কখনোই লং টাইম রাখা উচিত না। তো সবচেয়ে যেটা ভালো হয় যে যদি আমরা এটা 1.5 থেকে 2 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারি তাহলে ভালো। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে স্টোর করার সময় একটা জিনিস মাথায় অবশ্যই খেয়াল রাখতে হবে, যে রেফ্রিজারেটরে যেখানেই আমি স্টোর করছি না কেন, আমার পোর্শন আলাদা থাকবে, কুকড পোর্শন আলাদা থাকবে। অনেক সময় দেখা যায় ডিপের মধ্যে রান্না করা খাবারও স্টোর করা হচ্ছে, অ্যাট এ টাইম আমার কাঁচা মাছ মাংসও আছে। এটাই কিন্তু একটা কন্টামিনেশন হয়, যেটা কিন্তু পরবর্তীতে এটা আমাদের দেখা যায় যে আমরা যদি বিভিন্ন ক্যান্সার ডিজিজের হিস্ট্রি পড়ি না কেন, এই কার্সিনোমার কিন্তু একটা রিলেশন থাকে, যে যদি আমি কুকড ফুডের সাথে র ফুড রাখি। আচ্ছা, তো সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে এই পার্টিশনটা আমাদেরকে মেনটেন করতে হবে, প্রপার টেম্পারেচার মেনটেন করতে হবে। তো ফ্রিজের বিষয়ের সাথে আমি আর একটা বিষয় ইনক্লুড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে ঈদের দিন মাংস কেটে এনে চুলায় বসানো হলো, এরপর কিন্তু এই মাংসটা যতক্ষণ পর্যন্ত হাঁড়িতে শেষ না হচ্ছে বারবার কিন্তু ওভারকুকড হচ্ছে, ওভারহিটেড হচ্ছে। এতে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটিনের ডিনেচারেশন হয়, ফ্যাটের কিন্তু আবার ব্রেকডাউন হয়। এই জাতীয় খাবার যখন আমরা প্রত্যেকটা মিলে ইনটেক করছি, বারবার গরম করে রিহিট করে করে ইনটেক করছি, তখন কিন্তু আমাদের হজম শক্তির প্রবলেম হয়, অনেকের ব্লটিং, গ্যাস এবং কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন হয়। আর একটা জিনিস যে
ফ্যাট কন্টেন্ট এবং প্রোটিন কন্টেন্ট জিনিস আমি যতবার হিট করব, এই ধরনের অভ্যাস যদি আমাদের খুব ফ্রিকোয়েন্ট থাকে, তাহলে কিন্তু যে কোনো ধরনের, বিশেষ করে যদি আমরা বলি কোলন ক্যান্সারের একটা টেন্ডেন্সি থাকতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ফ্রিজে যদি আমরা মাংস রাখি, অবশ্যই আমাদের এই অর্গান মিটগুলো খুব দ্রুত শেষ করে ফেলতে হবে। যে মিটগুলো আদার মাংস যেগুলো থাকছে সেটাও আমাদেরকে এমনভাবে প্যাক করে রাখতে হবে এবং সিল এমনভাবে করে রাখতে হবে যেটা আমাদের সপ্তাহে 1 দিন 2 দিন বের করে আমরা শেষ করে ফেলবো। আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন আমাদের দর্শকদের সাথে এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের ঈদ স্পেশাল স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন সবসময় এই অনুষ্ঠানটি। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদ